আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তার প্রেস উইং সদস্যরা এসব কথা জানানো হয়। তদন্তে আলামত রক্ষার স্বার্থে সচিবালয়ে সাংবাদিক সহ জনচলাচল সীমিত করা হয়েছে। তবে আজ থেকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে অস্থায়ী পাস দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিলাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিলাল, তদন্ত কমিটি কখন প্রতিবেদন জমা দিবে, সেই সাথে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা জানাবেন। সিনথিয়া, আসলে আপনাকে বলে রাখি যে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু যে তদন্ত কমিটিকে যে 3 কার্য দিবসে যে সময় দেওয়া হয়েছিল সেটি কিন্তু শেষ হয়েছে। আজকে কিন্তু তদন্ত কমিটি যে তাদের প্রতিবেদন যে প্রধান উপদেষ্টার কাছে কিন্তু জমা দেবে। পাশাপাশি বলে যে গতকাল থেকে কিন্তু সচিবালয় যে পূর্ণদমে কিন্তু তাদের অফিস কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আমি এই মুহূর্তে যে সচিবালয়ে যে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে অগ্নিকাণ্ডের পর থেকে কিন্তু সচিবালয়ে যেখানে কিন্তু সর্বসাধারণ থেকে শুরু করে সরকারি যে কর্মকর্তা রয়েছে সবারই কিন্তু প্রবেশে কিন্তু অনেকটা কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে। আমরা গতকালকে দেখেছি যে সবাই কিন্তু গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র সচিব এবং সিনিয়র সচিব এবং উপদেষ্টা ছাড়া কাউকে কিন্তু সচিবালয়ের ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবাই কিন্তু যে মেন সড়ক আছে সেখান থেকে নেমে হেঁটে কিন্তু যে গেট আছে সেই গেট দিয়ে কিন্তু তারা প্রবেশ করছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটু তথ্য দিয়ে রাখি যে তদন্ত কমিটি যে আজকে এখানে যে সাংবাদিকদের যে প্রবেশের যে বিধিনিষেধ ছিল এখানে এখনো আমাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে আমাদেরকে সংশ্লিষ্ট দপ্তর যেটি জানিয়েছে যে একটি তালিকা করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু তারা প্রবেশ করতে দেবে। তার তদন্ত কমিটি আসলে প্রাথমিকভাবে আমরা বিশ্বস্ত সূত্রে যেটি আসলে জানতে পেরেছি যে তদন্ত সংস্থার কর্মকর্তা থাকে তারা কয়েকটি বিষয় মাথায় নিয়ে কিন্তু তদন্তটি করেছেন। প্রাথমিকভাবে যেটি জানা গিয়েছে যে তদন্ত সাথে এখানে যে অগ্নিকাণ্ডের যে বিভিন্ন আলামত, কয়েকটি আলামত হয়তো বিদেশেও তারা পাঠাতে পারেন পরীক্ষা নিরীক্ষার জন্য। কারণ হচ্ছে তদন্ত সংস্থার সংশ্লিষ্টরা যেটি সূত্র ধরে বলছেন যে 7 নম্বর যে ভবন রয়েছে প্রত্যেকটি ভবনের যে বিদ্যুৎ সংযোগ রয়েছে প্রত্যেকটি বিদ্যুৎ সংযোগ কিন্তু আলাদা আলাদা করে দেয়া, যেহেতু একই সাথে 7, 8 এবং 9 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই জিনিসগুলো প্রাথমিকভাবে তারা বলছে যে অন্ততপক্ষে বিদ্যুতের যে শর্ট সার্কিট থেকে সেখান থেকে আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটাই নয়। পাশাপাশি তারা বলছে যে এটি উচ্চতর যেহেতু তদন্ত কমিটি এখানে কোনো বিস্ফোরক ছিল কিনা, পাশাপাশি গ্রাউন্ড ফাটার ছিল কিনা, এই যে আলামতগুলো পরীক্ষার জন্য তদন্ত কমিটি কিন্তু বিদেশে কিন্তু তারা একটা প্রস্তাবনা কিন্তু চলছে। তো প্রাথমিকভাবে এখন পর্যন্ত আসলে পুরোদমে আর যদি বলে রাখি যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ভবনের যে কর্মযোগ্য সেটি কিন্তু যে নগর ভবন রয়েছে নগর ভবনে চলছে। আজকেও কিন্তু সেই সর্বসাধারণ যারা আছে যে কোনো দপ্তরিক কাজে যাওয়ার জন্য কিন্তু কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ অনুমতি যে ডিএমপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়ার যে বলা হয়েছে সেখান থেকে অনুমতি নিয়ে কিন্তু অনেকে প্রবেশ করতে পারে। তো বলা যায় যে সচিবালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে এখনো কিন্তু প্রবেশের যে কড়াকড়ি নিয়ম সেটি কিন্তু এখনো বলবৎ আছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে ও জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরা দাবি করছেন 17 বছর বয়সে ভোটার হওয়ার। একসঙ্গে আলোচনায় উঠছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন 17 বছরে ভোটার যৌক্তিক দাবি, তবে এ বিষয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। একসঙ্গে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহিতা বাড়াতে বাংলাদেশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু করা যেতে পারে, তবে সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমত থাকতে হবে। আতিকা রহমানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের জীবনদান, লড়াই সংগ্রাম ও সাহসী ভূমিকার পরেই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করে। সংবিধান সংস্কার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সহ বেশ কয়েকটি কমিশন গঠন হয়। শিক্ষার্থীদের দাবির পাশাপাশি বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে উঠে এসেছে ভোটারদের বয়স 17 করার।
নির্বাচন বিশেষজ্ঞ নাজমুল হাসান কলিমুল্লাহ মনে করেন, জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে ভোটারের উপযুক্ত বয়স 18 বছর। আর নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া বলছেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের লড়াকু ভূমিকার প্রেক্ষাপটে বয়স কমানো বিবেচনা করা যায়। 1 বছর কমিয়ে 17 করাটা প্রক্রিয়া শুরু করা যেতে পারে 1 বছর আগেই, কিন্তু ভোটাধিকার প্রয়োগের যে ব্যাপারটা সেটা 18 বছর হলেই আমার মনে হয় এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকবে না। আন্দোলনের পথে দেখলেন আমাদের যে ইউথরা যে মানে আমাদের অবদান রেখেছে এবং তারা ইউথ লেড রেভলিউশন, এই পয়েন্ট অফ ভিউ থেকে আই থিঙ্ক 17-18 খুব একটা ডিফারেন্ট না। 18-এ ভোট দিতে পারলে 17-এও ভোট দেওয়া সম্ভব। কিন্তু এই জিনিসটা যেটা বললাম যে সেটা হচ্ছে কি আমাদের সংবিধান সংস্কার কমিশন এবং রাজনৈতিক দলের ঐক্যমত্যে আমাদের এটাতে রাইজ করা উচিত। নির্বাচন সংস্কার কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন সংশ্লিষ্ট অংশীজনরা দ্বিকক্ষ সংসদের প্রস্তাব দিয়েছে। ক্ষমতা, জবাবদিহিতা, স্বচ্ছতা আনতে দ্বিকক্ষ সংসদ ব্যবস্থা চালুর কথা ভাবছে সংস্কার কমিশন। আমরা খুব স্ট্রংলি শুনছি যে এই বাইক্যামেরাল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা যথেষ্ট মানে ভ্যালিড এই রিকোয়েস্টটা, কারণ হচ্ছে যে আপনার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা বাড়ানোর জন্য, প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য অনেক বিষয়ের পয়েন্ট অফ ভিউ থেকে এটার অফকোর্স এটার গুড সাইডস আছে। আমরা এগুলোকে একদম ফাইনাল স্টেজে আলোচনা করছি এবং আমাদের প্রতিবেদনের মধ্যে আপনারা হয়তো এটার একটা রেকমেন্ডেশন দেখতেও পারেন। সংস্কার কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা হওয়ার পর তা জনগণের সামনে প্রকাশ করা এবং সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার আহ্বান সচেতন নাগরিকদের। আতিকা রহমান, RTV, ঢাকা। রাজনীতিতে নতুন মেরুকরণের বছর 2024। সংখ্যা ও সংকটে আওয়ামী লীগ থাকলেও সম্ভাব্য সুদিন এখন বিএনপির। 1971-এর স্বাধীনতার পর 2024 ছিল দেশের রাজনীতিতে সবচেয়ে ঘটনাবহুল বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈরশাসকের পতন ঘটে এবছর। স্বস্তিতে রাজনীতি করার সুযোগ তৈরি হয় ফেরারি বিএনপির। রাজনীতিতে ফিরেছে নিরুদ্দেশে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামেও। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। নগর পুড়লে দেবালয় এড়ায় না, তবে এবার দেবালয় নয়, আগুনে পড়েছে সচিবালয়। আর তাই কানাঘুষা চলছে রাজনৈতিকদের। অন্যায় অপকর্মের নথি পুড়ে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। বছরের শুরু হয়েছিল সমালোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে। বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নেয়ায় ডামি নির্বাচন নামে পরিচিতি লাভ করে তা। সংসদ নির্বাচন ঠেকাতে আন্দোলনে নেমে গ্রেফতার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্তত 25,000-এরও বেশি নেতাকর্মী। সরকার পতনের পরদিন রাজনৈতিক মামলায় গ্রেফতার হাজার হাজার নেতাকর্মী ছেড়ে দেন জেল কর্তৃপক্ষ। চলতি বছরের মার্চের দিকে একের পর এক আওয়ামীপন্থী আমলাদের দুর্নীতি, টাকা পাচারের খবর গণমাধ্যমে প্রকাশ হতে থাকে। বাদ যায়নি পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তবে সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলের ছাগল কাণ্ডই যে ঘটনার সূত্রপাত ঘটায় তা জোর আলোচনায়। শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলমের 400 কোটি টাকার খবরও ছিল টক অব দ্য টাউনে। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। কোটা কমিয়ে সরকারি চাকুরিতে মেধায় নিয়োগের দাবিতে 2018 সালে যে আন্দোলন শুরু হয়েছিল লম্বা বিরতি দিয়ে 2024-এ তা পরিণতি লাভ করে। ছাত্রদের দাবি উপেক্ষা করে বিতর্কিত মন্তব্য করে আন্দোলনের আগুনে ঘি ঢালেন শেখ হাসিনা। বাংলা ব্লকের কর্মসূচির ডাক দিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদ। প্রাণ বাঁচাতে পানি পান করাতে গিয়ে প্রাণ দেন মীর মুগ্ধ। আন্দোলন দমাতে কারফিউ ঘোষণা, সেনা মোতায়েন করেও খুব একটা সুবিধা করতে পারেনি স্বৈরাচার সরকার। 6 সমন্বয়ককে তুলে নিয়ে গোয়েন্দা কার্যালয়ে নির্যাতন ও 200-এরও বেশি মামলায় 2,13,000-এরও বেশি মানুষকে অভিযুক্ত করা হয় সে সময়।
আর তখনই জাতীয় ঐক্য ও সরকার পতনের ডাক দেয় বিএনপি। সরকার পতনের সপ্তাহখানেক আগে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয় জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে। জামাত ইসলাম সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। 5 আগস্ট কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় যোগ দেন লাখো জনতা। আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে বিমান বাহিনীর উড়োজাহাজে চড়ে ভারতে পালিয়ে যান প্রায় 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। গা ঢাকা দেন আওয়ামী লীগের জাদ্রেল নেতারা। এর মধ্যে গ্রেফতার হন ক্ষমতাচ্যুত দলটির প্রভাবশালী কয়েকজন মন্ত্রী, এমপি। কায়দা কানুন করে দেশ ছেড়ে পালিয়ে যান কেউ কেউ। 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। প্রায় 7 বছর পর বিএনপির জনসভায় ভিডিও বার্তা দেন তিনি। তরুণরাই আমাদের ভবিষ্যৎ। এক যুগ পর গত 21 নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। টেলিভিশনে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা উঠে যায় তারেক রহমানের। রক্ত রঞ্জিত বিপ্লবকে 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। জেলে না গিয়ে সরকার গঠন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। চাকরি চেয়ে রাজপথে আন্দোলন শেষে চাকরি না করেই সরাসরি সরকারে যোগ দেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যদিও ফেসিবাদ পতনে প্রাণ দিতে হয় প্রায় 2000 ছাত্র জনতাকে। পঙ্গুত্ব বরণ করতে হয়েছে হাজার হাজার নিরীহ শিক্ষার্থীকে। যে 3টি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির বাকবদল ঘটেছে তার সবগুলোতে লাভবান হয়েছে বিএনপি। এবারের গণ অভ্যুত্থানে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বিএনপির। তবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াত। এদিকে নতুন দল গঠন করছে জাতীয় নাগরিক কমিটি। নতুন বছরের দ্বিতীয় মাসেই তাদের দলের আত্মপ্রকাশের কথা রয়েছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে যাবেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। সকাল 10টায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হবেন। তারপর বেলা 11টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যমুনার উদ্দেশ্যে রওনা হবেন। আগামী জানুয়ারি থেকে 35,000 টাকা এবং জুলাই থেকে 50,000 টাকা ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছেন চিকিৎসকরা। এর আগে রোববার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে রাতে সংবাদ সম্মেলন করার পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছেন সেখানে। দীপ্ত, আন্দোলনকারী চিকিৎসকরা কি বলছেন, সেই সাথে তাদের নতুন কোনো কর্মসূচি আছে কিনা? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, তারা কিন্তু যে দীর্ঘদিন ধরে তাদের যে বেতন ভাতা নিয়ে যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের দাবিটি ছিল 50,000 টাকা ভাতা করতে হবে। বর্তমানে তারা 25,000 পাচ্ছেন। তবে সেইখান থেকে কিন্তু তারা সরে এসেছেন। আমি কিছুক্ষণ আগে যে ডক্টর মুভমেন্ট জাস্টিস সোসাইটির যিনি সভাপতি রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছেন আগামী জানুয়ারি থেকে 35,000 টাকা বেতন ভাতা হবে, এমন প্রজ্ঞাপনের জন্য কিন্তু তারা আন্দোলন করছে। এবং আজকে কিন্তু তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বাসভবন বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। বেলা 11টায় তারা যাবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীরা তাদের সঙ্গে কথা বলছেন এবং তারা 6 সদস্যের একটি টিম যাওয়ার কথা রয়েছে। এর আগে তারা কিন্তু যেটি জানিয়েছেন যে সকাল 10টায় কিন্তু তারা শাহবাগের বটতলায় জড়ো হবেন এবং জড়ো হওয়ার পর এখান থেকে কিন্তু 6 সদস্যের যে টিম রয়েছে তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন তাদের বেতন ভাতার দাবি নিয়ে। আরেকটি বিষয় আমি বলে রাখি, এর আগে কিন্তু গতকালকে প্রায় 11 ঘন্টা কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন। এতে কিন্তু যানজট দেখা দিয়েছিল এবং নগরবাসী যে ভোগান্তিতে পড়েছিল এবং সেই লক্ষ্যে কিন্তু আজকেও তারা আন্দোলন করবে এমন আভাসেই কিন্তু এই শাহবাগের আপনি দেখছেন যে পরিস্থিতি, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারীর সদস্যদের উপস্থিতি রয়েছে এবং আমরা দেখছি যে সকাল থেকেই তারা এখানে অবস্থান করছেন। অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। আর একটু যদি বিষয় বলে রাখি, তারা কিন্তু গত রবিবার আসলে 22শে ডিসেম্বর কিন্তু তারা আন্দোলন শুরু করে এবং সেখানে কিন্তু সমন্বয়ক সাজিদ আলমের আশ্বাসে কিন্তু তারা মাঠ ছেড়ে দেয়। বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে প্রজ্ঞাপন দেওয়া হবে এমন আশ্বাসে কিন্তু মাঠ ছেড়ে দেয়। কিন্তু সেই প্রজ্ঞাপন দেওয়া না হলে কিন্তু তারা গতকাল অর্থাৎ রবিবারে কিন্তু আবারও আন্দোলনে নামে এবং তারা কিন্তু রাত 11:30টার দিকে শাহবাগ স্থান ত্যাগ করে এবং এখান থেকে নতুন একটি ঘোষণা দেন যে আজকে 11টার দিকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে
সঙ্গে দেখা করবেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি প্রজ্ঞাপন আকারে চাইবেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, গতকাল কিন্তু তাদের মন্ত্রণালয় তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা কিন্তু সেখানে কিন্তু মন্ত্রণালয় থেকে তাদেরকে 1 জানুয়ারি থেকে 30,000 টাকা বেতন এবং জুলাই থেকে 35,000 টাকা বেতন দেওয়া হবে বলে কিন্তু আশ্বাস দিয়েছিলেন। তবে সেই আশ্বাস কিন্তু তারা প্রত্যাখ্যান করে মাঠে রয়েছেন এবং তারা যেটি দাবি করছেন যে 1 জুলাই থেকেই তাদের বেতন ভাতা 35,000 টাকা দেওয়া হবে, এমন প্রজ্ঞাপন দেওয়া হলেই কিন্তু তারা মাঠ ছেড়ে তাদের কর্মস্থলে ফিরে যাবে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে আন্দোলনের সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। এবার বিপিএল এর খবর। আজ পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরের। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। এছাড়া সন্ধ্যা 7টায় বিপিএল এর নতুন দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারিট রংপুর রাইডার্স। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। বিপিএল এর একাদশ আসরকে সফল করতে আয়োজকরা নিয়েছেন একাধিক উদ্যোগ, তবে সবকিছু ফিকে হয়ে যেতে পারে বরাবরের মতো রান খরায়। আর সেই দায়িত্বটা খেলোয়াড়দেরই নিতে হবে বলে মনে করেন তামিম ইকবাল। বাট ওনারা কোনোদিন এটা ডিসাইড করতে পারবেন না আসলে খেলা 200 রানের হবে না 60 রান হবে। ওটা রেসপন্সিবিলিটিটা টিম এন্ড প্লেয়ারদের নিতে হবে। দলটির মিশন এবার শিরোপা ধরে রাখার। তাতে অবশ্য শক্ত দলই গঠন করেছে ফরচুন বরিশাল। তামিম, মুশফিক, রিশাদ সহ দলে আছেন এক ঝাঁক দেশি ক্রিকেটার। এছাড়া শাহিন শাহ আফ্রিদি, কায়াল মায়ার্সদের নিয়ে দলটির রয়েছে প্রত্যাশা পূরণের বিশাল চাপ। ম্যাচে বরিশালের প্রতিপক্ষ রাজশাহীর স্কোয়াড তারুণ্য ও অভিজ্ঞতার সংমিশ্রণে গড়া। দলটির অধিনায়ক এনামুল হক বিজয়, সহ অধিনায়ক হিসেবে থাকছেন তাসকিন, শরীফুল, আকবর আলীদের পাশাপাশি বিদেশি রিক্রুট রায়ান বার্ল, নাথান এডওয়ার্ডদের উপর ভরসা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এদিন রাতের ম্যাচে নতুন দল ঢাকা ক্যাপিটালস নামবে গ্লোবাল সুপার লিগ জয়ী রংপুরের বিপক্ষে। দলটির অধিনায়ক লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা। আসরের প্রথম ম্যাচে দলনেতার ভরসা স্থানীয় ক্রিকেটাররা। লিটন আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। সে রান করতে থাকলে আটকানো কঠিন। গত কয়েক বছরে সে দারুণ খেলেছে। আমি বলতে পারি লিটনই আমাদের মূল খেলোয়াড়। ব্যাটিং বোলিং সবই আমরা ঠিকভাবে করতে চাই। লিটনই আমাদের মূল ভূমিকায় থাকবে। স্থানীয় ক্রিকেটারদের আমি ভালোভাবে চিনি, কিভাবে তাদের থেকে সেটা আদায় করতে হবে জানি। এদিকে রংপুরের দেশি ক্রিকেটাররা এনসিএল এর টপ পারফর্মার। সেই সাথে সদ্য সমাপ্ত জিএসএল এ খেলা দলটার 7 ক্রিকেটার এবার মাঠ মাতাতে প্রস্তুত। সব ছাপিয়ে রংপুরের এই শক্তিশালী লাইন আপের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ঢাকা ক্যাপিটালসকে। রাফি আমিন, RTV। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের তীব্রতা কমলেও কিছু জেলায় বেড়েছে। স্থিতিশীল রয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের তথ্য মতে পঞ্চগড়ে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা কমেছে। জেলায় সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের তীব্রতা গেল দিনের চেয়ে কিছুটা বেশি অনুভূত হচ্ছে। এদিকে দিনাজপুরের হিলিতে গেল কয়েকদিনের তুলনায় তাপমাত্রা স্থিতিশীল রয়েছে। সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গাতেও গেল কয়েকদিনের মতো শীত অনেকটা কম অনুভূত হচ্ছে। এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13.8 ডিগ্রি। দর্শক, এ নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শীতের প্রকোপ কেমন দেখা যাচ্ছে? তাপমাত্রা ওঠানামার কারণে স্বাস্থ্য কৃষি ক্ষেত্রে কেমন প্রভাব পড়েছে জানাবেন। সিনথিয়া, প্রথমেই জানিয়ে রাখি আজকে কিন্তু শীতকালের 15তম দিন, অর্থাৎ পৌষ মাসের 15 তারিখ। আসলে ভরা মৌসুম এখন শীতকালের। তবে প্রথমে জানিয়ে রাখি যে আজকে কিন্তু শীতের প্রকোপ এবং ঠান্ডার প্রকোপ অনেকটা বেড়ে গেছে। এখানে আমরা দেখেছি যে সকালবেলায়, যদিও সকাল 6টায় 10.4 ডিগ্রি তাপমাত্রা, সেই সাথে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে কিন্তু সকাল 9টায় 9.8 ডিগ্রিতে নেমে এসেছে। সেই কারণে কিন্তু এই তাপমাত্রাটিকে আসলে মৃদু শৈত্যপ্রবাহ বলা যায়। তো মৃদু শৈত্যপ্রবাহ যখন বয়ে যাচ্ছে তখন কিন্তু জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। এমন একটা আজকের চিত্রটি, এমন একটা পরিবেশ এখানে। এখন পর্যন্ত সূর্যের দেখা নেই, তবে সূর্য উকি ঝুঁকি দিচ্ছে, তবে সূর্যের আলো কিন্তু এখনো ছড়াতে পারেনি। চারদিকে তাকালেই একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ এখানে বিরাজ করছে। তো যেমনটি বলছিলেন যে শীত এলে এখানে কৃষিক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব
কিন্তু আমরা দেখেছি যে এই কৃষি অফিসের সাথে কথা বলে জেনেছি যে এখন পর্যন্ত নেতিবাচক প্রভাব পড়েনি। কারণ হলো যে যখনই সপ্তাহের 3 দিন কি 4 দিন কুয়াশায় আচ্ছন্ন থাকে, সূর্যের দেখা যায় না, তখনই কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে। আরেকটি বিষয়, এখানকার যে জেলা প্রশাসন তারা কিন্তু আসলে শীত মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন। এ পর্যন্ত কিন্তু আসলে আমি জেলা প্রশাসক সাবেত আলীর সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত 12,000 শীত কম্বল কিন্তু দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে চাহিদার তুলনায় কিন্তু একটা অপ্রতুলতা, কারণ এখানকার একটা দরিদ্র অসহায় নিম্ন আয়ের খেটে খাওয়া এক বিরাট একটা জনশক্তি কিন্তু শীতার্ত হয়ে যায়। তবে তাদের কিন্তু একটা শীত কম্বলের অভাব রয়েছে। তো এখন পর্যন্ত আমরা সব মিলিয়ে দেখেছি যে পঞ্চগড় জেলায় কিন্তু 7 থেকে 8 কিলোমিটার যখন শীতল বাতাস বয়ে যাচ্ছে, তখন কিন্তু মানুষের সাথে আসলে পশু পাখিরাও অনেকটা কাবু হয়ে যাওয়ার মতো অবস্থা আজকের এ পর্যন্ত। তো এখন পর্যন্ত সূর্যের দেখা নেই, পঞ্চগড়বাসী আসলে সূর্যের আলোর জন্য অপেক্ষা করছে। সিনথিয়া, এই ছিল আমার কাছে শীত নিয়ে পঞ্চগড়ের সর্বশেষ পরিস্থিতি। সিনথিয়া, ধন্যবাদ। সংবাদ শেষ করব সাভারের ফুল চাষিদের ব্যস্ত সময়ের খবর দিয়ে। নতুন বছরের চাহিদা পূরণে ব্যস্ত সময় পার করছে সাভারের ফুল চাষিরা। ভালো লাভের আশায় এবারও নানা জাতের ফুল চাষ করছে তারা। চাষিদের নানা রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। আর মাত্র একদিন পেরোলেই শুরু হবে বিশ্বের সব জাতি বর্ণের মানুষের কাঙ্ক্ষিত নতুন ইংরেজি বর্ষ। বছরের প্রথম দিনটিকে ঘিরে সব শ্রেণীর মানুষের মাঝে জেগে ওঠে উৎসাহ উদ্দীপনা। আত্মীয় স্বজন কিংবা প্রিয়জন, বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের নানাভাবে শুভেচ্ছা ও ভাব বিনিময় করে থাকে সব বয়সের নারী পুরুষ। বাঙালির সংস্কৃতির সঙ্গেও জড়িয়ে আছে নতুন খ্রিস্টাব্দের উন্মাদনা। এ দিনটিকে ঘিরে সাভারের বিরুলিয়ার বিভিন্ন গ্রামের ফুল চাষিদের যেন দম ফেলার সময় নেই। নানা রং ও জাতের ফুল চাষে দিনরাত পার করছে চাষিরা। বিশেষ এ দিনটির কথা মাথায় রেখে বাড়তি লাভের আশা করছে তারা। নানান রকমের একটা সমস্যা দেখা দিচ্ছে সরকারিভাবে, তখন তার ফুলের দাম পাই নাই। এখন মোটামুটি আছে ভালোই, 1400। এখন পাইকারি আমাদের এখানে বিক্রি হইতেছে 5 থেকে 8 টাকা। আমরা আশা করি যে আরো ভালো যাবে বাজার। তো অর্ডার মোটামুটি আমাদের অনেক বেশি এবার বিগত বছরের তুলনায়। তো ওভারঅল হিসাব করলে এবার দামটাও ভালো, মোটামুটি আমরা কৃষকরাও ভালো হ্যাপি। মোটামুটি এখন বাজার ভালো আছে, সামনেও আশা করি যে বাজার আরো ভালো যাবে। 16 ডিসেম্বর পাইছি 16 টাকা, 17 টাকা, 18, 20 টাকা পর্যন্ত গেছে, এমনকি ভালোটা 30 টাকা পর্যন্ত গেছে। চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীরা প্রস্তুত ফুল সংগ্রহে। নানা রং ও জাতের ফুল এনে দোকানে পসরা সাজিয়েছে তারা। পাইকার আসে আপনার শাহবাগের আসেন, আগারগাঁও থেকে আসেন, তারপরে আপনার নবীনগর থেকে আসেন, তারপরে আপনার সিলেটের মাল তো আছে সাপ্লাই। পর্যটনদের ভালো সাড়া পাচ্ছি, অনেকে আসছে ঘুরতে। তো আশা করছি যে এবার হ্যাপি নিউ ইয়ারে আমাদের একটা টার্গেট আছে, আমাদের কিছু প্রি অর্ডার আছে। ফুল চাষি যারা ফুল বিক্রি করে তারা বিকাল থেকে ফুল আনা শুরু করে, তো সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত এর ভিতরে বেচা কিনা সব শেষ হয়ে যায়। ফুল প্রেমীরাও আসছে বাগানের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে। তারাও নতুন বছরের প্রথম দিনটিকে আনন্দের সঙ্গে উপভোগ করতে চায়। জায়গাটা অনেক সুন্দর, পরিবার নিয়ে আসছি, ঘুরতে আসছি ক্লান্তি দূর করার জন্য, মন ভালো করার জন্য। জি, অনেক ভালো লাগছে, অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল। আজকে সকালে হুট করে প্ল্যান হয়ে গেল, ভাইয়াকে বললাম, পরে আপু ভাইয়া ভাগ্নি সহ আসলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর, এখানে মনোরম পরিবেশ, ঘুরতে আসার জন্য অসাধারণ একটা জায়গা। সব থেকে সুন্দর বিষয় সেটা হচ্ছে এই বিস্তীর্ণ মাঠগুলো, আর যে এই মাঠ জুড়ে যে ফুল আর গোলাপ গাছগুলো আসলে যে একটা ভিউ দিচ্ছে, এটা সত্যি অসাধারণ এবং অনেক সুন্দর। ফুল চাষে সব রকম সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। তাদেরকে বিভিন্ন পোকামাকড় বা সার সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। তাদের সাথে আমরা বিভিন্ন সময় তাদের কিভাবে সার প্রয়োগ করলে বা কি কীটনাশক দিলে এই পোকামাকড় ধরবে না, সেই সম্পর্কেও তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার প্রায় 300 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে অন্তত 15,000 মানুষের জীবন জীবিকা। রেজওয়ান শরীফ, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।